বাংলা ও উপমহাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা শুধু একটি সময়ের নন, তারা একটি যুগ। আজ আমরা কথা বলবো এমনই এক রাজনৈতিক দিকপালকে নিয়ে, যিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। তিনি হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই ভিডিও সিরিজে আমরা জানব তার শৈশব থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত বিস্তৃত এক বর্ণাঢ্য, বিতর্কিত ও প্রভাবশালী জীবনের কাহিনী। পারিবারিক পরিচয় ও শৈশব। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম হয় ৮ সেপ্টেম্বর ১৯৯২, মেদিনীপুর জেলা, তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে। পিতৃপরিচয়। তার পিতা ছিলেন স্যার হাসান সোহরাওয়ার্দী, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতিমান বিচারপতি ও শিক্ষাবিদ। স্যার হাসান সোহরাওয়ার্দী ছিলেন আধুনিক শিক্ষায় বিশ্বাসী, নারী শিক্ষার প্রবক্তা, পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার সমন্বয়কারী। এই পরিবারে জন্ম নেওয়া মানেই ছিল বুদ্ধিবৃত্তিক পরিবেশ, রাজনীতি ও সংস্কৃতির গভীর প্রভাব। মাতৃপরিচয়। তার মা ছিলেন সৈয়দা খুজেস্তা আখতার বানু, যিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সংস্কৃতিমনা নারী। মায়ের কাছ থেকেই সোহরাওয়ার্দী শিখেছিলেন মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, দরিদ্রের প্রতি সহানুভূতি। শিক্ষাজীবন ও মানসিক গঠন। প্রাথমিক শিক্ষা। সোহরাওয়ার্দীর শিক্ষাজীবন শুরু হয় কলকাতায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী, আত্মবিশ্বাসী, নেতৃত্বগুণে ভরপুর। উচ্চশিক্ষা। তিনি পড়াশোনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। এরপর আইন বিষয়ে পড়তে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডে পড়াশোনার সময় তিনি ইউরোপীয় গণতন্ত্র সম্পর্কে গভীরভাবে জানতে পারেন, সমাজতান্ত্রিক চিন্তার সঙ্গে পরিচিত হন, ব্রিটিশ রাজনীতির বাস্তব রূপ উপলব্ধি করেন। এই সময়েই তার মনে দৃঢ়ভাবে গেঁথে যায়, শাসন মানুষের জন্য, মানুষ শাসনের জন্য নয়। আইন পেশা থেকে রাজনীতিতে প্রবেশ। ১৯২০-র দশকে তিনি যুক্ত হন অল ইন্ডিয়া মুসলিম লীগে। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল মুসলমানদের রাজনৈতিক অধিকার, বাংলার স্বায়ত্তশাসন, সাম্প্রদায়িক সম্প্রীতি। সোহরাওয়ার্দী ছিলেন ব্যতিক্রমী মুসলিম লীগ নেতা, কারণ তিনি কট্টর সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন না। বাংলার রাজনীতিতে উত্থান। কৃষক ও শ্রমিক রাজনীতি। তিনি সক্রিয় ভূমিকা নেন কৃষক আন্দোলনে, শ্রমিক অধিকার রক্ষায়। এই সময়েই তিনি পরিচিত হন কে ফজলুল হকের সঙ্গে। ফজলুল হকের নেতৃত্বে গঠিত সরকারে সোহরাওয়ার্দী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনপ্রিয়তার কারণ। তিনি জনপ্রিয় হন কারণ সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন, এলিট রাজনীতির বাইরে এসে মাঠে নামতেন, আপোষ নয় সংগ্রামে বিশ্বাস করতেন। ভবিষ্যৎ বাংলাদেশের বীজ রোপণ। এই পর্যায়েই সোহরাওয়ার্দী উপলব্ধি করেন বাংলা একটি স্বতন্ত্র জাতিসত্তা। তিনি বিশ্বাস করতেন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার অর্থনীতি এসবকে অবহেলা করে কোনো রাষ্ট্র টেকসই হতে পারে না। এই চিন্তাধারাই পরবর্তীতে বাংলাদেশ আন্দোলনের আদর্শিক ভিত্তি গড়ে দেয়। ক্ষমতার দ্বারপ্রান্তে সোহরাওয়ার্দী। ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় উপমহাদেশ ছিল এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে। একদিকে ব্রিটিশ শাসনের অবসান ঘনিয়ে আসছে, অন্যদিকে হিন্দু মুসলিম সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। দেশভাগের আলোচনা ক্রমেই জোরালো। এই সময়ে বাংলার রাজনীতিতে সোহরাওয়ার্দী হয়ে ওঠেন এক অনিবার্য শক্তি। মুসলিম লীগের ভেতরে তার অবস্থান। তিনি মুসলিম লীগের এমন একজন নেতা ছিলেন যিনি বাংলার বাস্তবতা বুঝতেন, কেন্দ্রের নির্দেশ অন্ধভাবে মানতেন না, বাঙালি মুসলমানের স্বার্থকে অগ্রাধিকার দিতেন। এর ফলেই ১৯৪৬ সালে তিনি পৌঁছে যান ক্ষমতার সর্বোচ্চ শিখরে। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। ২৪ এপ্রিল ১৯৪৬ হোসেন শহীদ সোহরাওয়ার্দী নিযুক্ত হন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার হিসেবে। এটি ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলার শেষ নির্বাচিত সরকার। তার সরকারের লক্ষ্য। সোহরাওয়ার্দীর সরকার যে লক্ষ্যগুলো সামনে রাখে: সাম্প্রদায়িক শান্তি বজায় রাখা, খাদ্য সংকট মোকাবিলা, প্রশাসনিক সংস্কার, বাংলার স্বায়ত্তশাসনের প্রশ্ন জোরালো করা। কিন্তু বাস্তবতা ছিল অত্যন্ত কঠিন। ১৯৪৬ সালের রাজনৈতিক পটভূমি। এই সময়ে সমগ্র ভারত কাঁপছে ডাইরেক্ট অ্যাকশন ডে এর ডাকে। মুসলিম লীগ ১৬ অগস্ট ১৯৪৬ ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানের দাবিকে শক্তিশালী করা, ব্রিটিশ ও কংগ্রেসের উপর চাপ সৃষ্টি। কিন্তু এই ডাকে যে ভয়াবহ রূপ নেবে তা হয়তো কেউই পুরোপুরি কল্পনা করতে পারেননি। কলকাতা দাঙ্গা, রক্তাক্ত অগস্ট ১৯৪৬। ১৬ থেকে ২০ অগস্ট ১৯৪৬
কলকাতা রূপ নেয় এক রক্তাক্ত নগরীতে। দাঙ্গার চিত্র, হাজার হাজার মানুষ নিহত, অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই, নারী ও শিশু চরম নির্যাতনের শিকার। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস চরমে পৌঁছায়। এই দাঙ্গা ইতিহাসে পরিচিত গ্রেট কলকাতা কিলিংস নামে। দাঙ্গায় সোহরাওয়ার্দীর ভূমিকা, বিতর্ক ও বাস্তবতা। এই দাঙ্গাকে কেন্দ্র করেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী সবচেয়ে বেশি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন। তার বিরুদ্ধে অভিযোগ, অনেকে অভিযোগ করেন তিনি দাঙ্গা থামাতে দেরি করেছেন। মুসলিম লীগের চাপে প্রশাসন দুর্বল ছিল। পুলিশ ও সেনা ব্যবহারে কঠোরতা দেখাননি। এই অভিযোগগুলো আজও ইতিহাসে বিতর্কিত। সোহরাওয়ার্দীর আত্মপক্ষ সমর্থন। সোহরাওয়ার্দী নিজে বলেছিলেন, আমি দাঙ্গা চাইনি, আমি শান্তি চেয়েছিলাম। তিনি দাবি করেন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল। ব্রিটিশ গভর্নর ও সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা পাননি। পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তিনি নিজে দাঙ্গা কবলিত এলাকায় গিয়েছেন, শান্তির আহ্বান জানিয়েছেন, উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ইতিহাসবিদদের মূল্যায়ন। ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে ঐক্যমত নেই। একটি অংশ মনে করেন সোহরাওয়ার্দী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন। অন্য অংশ মনে করেন এটি ছিল উপমহাদেশব্যাপী সাম্প্রদায়িক বিস্ফোরণের অংশ। এককভাবে তাকে দায়ী করা অন্যায়। তবে একটি বিষয়ে নিশ্চিত, এই দাঙ্গা দেশভাগকে অনিবার্য করে তোলে। ইউনাইটেড বেঙ্গল পরিকল্পনা। ১৯৪৭ সালে দেশভাগ যখন প্রায় নিশ্চিত, তখন সোহরাওয়ার্দী এক ব্যতিক্রমী প্রস্তাব দেন। তার স্বপ্ন, তিনি চান বাংলা বিভক্ত হবে না। তিনি প্রস্তাব দেন স্বাধীন ও যুক্ত বাংলা রাষ্ট্র, অর্থাৎ ইউনাইটেড বেঙ্গল। এই রাষ্ট্রে হিন্দু ও মুসলমান একসঙ্গে বসবাস করবে। বাংলা হবে স্বাধীন রাষ্ট্র। ভারত ও পাকিস্তান উভয়েরই বাইরে। কেন ইউনাইটেড বেঙ্গল ব্যর্থ হল? এই পরিকল্পনা ব্যর্থ হয় কারণ কংগ্রেস নেতৃত্ব এতে রাজি হয়নি। হিন্দু মহাসভা তীব্র বিরোধিতা করে। মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দ্বিধাগ্রস্ত ছিল। সাম্প্রদায়িক অবিশ্বাস চরমে পৌঁছেছিল। ফলে ইতিহাস অন্য পথে মোড় নেয়। বাংলার বিভাজন ও সোহরাওয়ার্দীর বিদায়। ১৫ অগস্ট ১৯৪৭। ভারত বিভক্ত হয়, ভারত, পাকিস্তান। বাংলাও ভাগ হয়, পশ্চিম বাংলা ভারত, পূর্ব বাংলা পাকিস্তান। এই বিভাজনের মাধ্যমে অবিভক্ত বাংলার অধ্যায় চিরতরে শেষ হয়। সোহরাওয়ার্দীর মুখ্যমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি কার্যত নিজের রাজনৈতিক ঘাঁটি হারান। দেশভাগের পর সোহরাওয়ার্দীর রাজনৈতিক সংকট। ১৯৪৭ সালের দেশভাগ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনে এক গভীর ধাক্কা নিয়ে আসে। একদিকে অবিভক্ত বাংলা বিলুপ্ত, তার স্বপ্নের ইউনাইটেড বেঙ্গল চিরতরে শেষ। অন্যদিকে মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব, কলকাতার রাজনৈতিক ভিত্তি হারানো। তিনি কার্যত হয়ে পড়েন একজন রাজনৈতিক উদ্বাস্তু। পূর্ব বাংলায় প্রত্যাবর্তন। দেশভাগের পর সোহরাওয়ার্দী পাড়ি জমান পূর্ব বাংলা, তৎকালীন পূর্ব পাকিস্তান। কিন্তু এখানেও তার পথ সহজ ছিল না। মুসলিম লীগের সঙ্গে দ্বন্দ্ব। পাকিস্তানের মুসলিম লীগ নেতৃত্ব ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক, আমলাতান্ত্রিক, পূর্ব বাংলার প্রতি উদাসীন। সোহরাওয়ার্দী প্রকাশ্যে সমালোচনা করেন ভাষাগত বৈষম্য, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা। এর ফলেই তিনি দলীয় কোণঠাসা হয়ে পড়েন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। ১৯৪৮ থেকে ১৯৫২, এই সময়টি পূর্ব বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব পূর্ব বাংলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সোহরাওয়ার্দীর অবস্থান। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা। একে অস্বীকার করা আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি সমর্থন করেন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি, গণতান্ত্রিক দাবি, ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হয়। আওয়ামী মুসলিম লীগের জন্ম। ২৩ জুন ১৯৪৯, ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, শেখ মুজিবুর রহমান। সোহরাওয়ার্দীর ভূমিকা। যদিও শুরুতে তিনি সরাসরি যুক্ত ছিলেন না, কিন্তু শীঘ্রই তিনি হয়ে ওঠেন এই দলের প্রধান রাজনৈতিক অভিভাবক। তিনি দলকে দেন আদর্শিক দিক নির্দেশনা, আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল, সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা। শেখ মুজিবুর রহমান ও সোহরাওয়ার্দী। গুরু শিষ্য সম্পর্ক। শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দীকে বলতেন, আমাদের নেতা। সোহরাওয়ার্দী মুজিবের মধ্যে দেখেছিলেন নেতৃত্বের স্বাভাবিক ক্ষমতা, জনসংযোগের অসাধারণ দক্ষতা, আপোষহীন মনোভাব। তিনি মুজিবকে শিখিয়েছিলেন সংগঠন গড়ার কৌশল, সংসদে কথা বলার ভাষা, গণমানুষের সঙ্গে যুক্ত থাকার পদ্ধতি।
যুক্তফ্রন্ট নির্বাচন ও ঐতিহাসিক বিজয় ১৯৫৪ সালের নির্বাচন আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি ও অন্যান্য দল মিলে গঠন করে যুক্তফ্রন্ট নির্বাচনের ইশতেহার বাংলা রাষ্ট্রভাষা প্রাদেশিক স্বায়ত্তশাসন জমিদারি প্রথা বিলোপ দুর্নীতিমুক্ত প্রশাসন ফলাফল ছিল ঐতিহাসিক মুসলিম লীগ প্রায় নিশ্চিহ্ন যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় এটি ছিল পশ্চিম পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলার গণরায় কেন্দ্রের প্রতিক্রিয়া ও দমননীতি যুক্তফ্রন্টের বিজয় সহ্য করতে পারেনি পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী অল্প সময়ের মধ্যেই সরকার ভেঙে দেওয়া হয় গভর্নরের শাসন জারি নেতাদের গ্রেফতার করা হয় সোহরাওয়ার্দী বুঝে যান পাকিস্তানের কাঠামো ভেতর থেকেই অন্যায় পাকিস্তানের জাতীয় রাজনীতিতে সোহরাওয়ার্দী ১৯৫৫ সালের পর তিনি সক্রিয় হন পাকিস্তানের জাতীয় রাজনীতিতে তিনি ছিলেন গণতন্ত্রপন্থী সামরিক শাসনের বিরোধী প্রাদেশিক স্বায়ত্তশাসনের সমর্থক এই সময়ে তিনি গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি এক পর্যায়ে বিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উত্থান ১২ সেপ্টেম্বর ১৯৫৬ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সরকারের অধিকারাধিকার সংসদীয় গণতন্ত্র পূর্ব পশ্চিম বৈষম্য হ্রাস মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক সামরিক হস্তক্ষেপ রোধ তবে তার সময়কাল ছিল খুবই স্বল্প ক্ষমতার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তিনি প্রধানমন্ত্রী হয়েও সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ পাননি আমলাতন্ত্রের বিরোধিতা মোকাবিলা করেছেন রাষ্ট্রপতি ও গভর্নরের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ফলে ১৭ অক্টোবর ১৯৫৭ তার সরকারের পতন ঘটে প্রধানমন্ত্রিত্বের পর রাজনৈতিক নিঃসঙ্গতা ১৭ অক্টোবর ১৯৫৭ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রধানমন্ত্রিত্বের পতনের মধ্য দিয়ে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয় সংবাদ মাধ্যমে চরিত্র হননের চেষ্টা চলে তাকে অযোগ্য বিদেশ ঘেঁষা অস্থিতিশীল হিসাবে চিত্রিত করা হয় বাস্তবে তিনি ছিলেন পাকিস্তানের ভেতরে গণতন্ত্রের শেষ শক্তিশালী কণ্ঠ সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান ১৯৫৮ সালে পাকিস্তানে ঘটে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থান এই অভ্যুত্থান পাকিস্তানের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে সোহরাওয়ার্দীর প্রতিক্রিয়া তিনি স্পষ্ট ভাষায় বলেন সামরিক শাসন মানে জনগণের অধিকার হত্যা তিনি সামরিক শাসনের বিরুদ্ধে বক্তৃতা দেন বিবৃতি প্রকাশ করেন আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরেন এর ফলেই তিনি পরিণত হন সামরিক সরকারের প্রধান শত্রুতে গ্রেফতার নজরবন্দি ও নিপীড়ন আইয়ুব খান সরকার তাকে বারবার গ্রেফতার করে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় জনসম্মুখে কথা বলার সুযোগ কেড়ে নেয় ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার এই কালো আইনের মাধ্যমে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় তবুও তিনি আপোস করেননি নির্বাসন জীবন ও একাকিত্ব চরম চাপে পড়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন তিনি অবস্থান করেন লন্ডন জেনেভা বৈরুত এই সময়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন মানসিকভাবে গভীর কষ্টে ভোগেন তবুও রাজনীতি নিয়ে লেখা ও চিন্তা চালিয়ে যান তিনি বিশ্বাস করতেন পাকিস্তান একদিন ভাঙবেই যদি গণতন্ত্র না আসে শেখ মুজিবের সঙ্গে শেষ যোগাযোগ নির্বাসনে থেকেও তার নজর ছিল পূর্ব বাংলার তরুণ নেতৃত্বের দিকে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মুজিবকে বলেছিলেন পূর্ব বাংলাকে নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে এই কথাগুলোই পরবর্তীতে ৬ দফা আন্দোলনের আদর্শিক ভিত্তি তৈরি করে রহস্য ঘেরা মৃত্যু ৫ ডিসেম্বর ১৯৬৩ বৈরুত লেবানন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ সরকারিভাবে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পরিস্থিতি ছিল রহস্যময় ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠে অনেকেই এটিকে স্বাভাবিক মৃত্যু হিসাবে মানতে চান না আজও তার মৃত্যু ইতিহাসের এক অমীমাংসিত প্রশ্ন প্রতিক্রিয়া ও শোক তার মৃত্যুর খবরে পূর্ব বাংলা শোকস্তব্ধ হয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন শেখ মুজিব তাকে জাতির এক অপূরণীয় ক্ষতি বলে আখ্যা দেন পাকিস্তানের শাসক গোষ্ঠী যদিও নীরবতা পালন করে বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ দেখার সুযোগ তিনি পাননি কিন্তু তার অবদান ভাষা আন্দোলনের পক্ষে অবস্থান পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের ধারণা আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন এসবই ছিল বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন সোহরাওয়ার্দী সাহেব না থাকলে
আমাদের রাজনৈতিক পথ এতদূর আসত না। সমালোচনা ও বিতর্ক। ইতিহাসে তিনি একমুখী চরিত্র নন। সমালোচনাগুলো হল ১৯৪৬ সালের দাঙ্গায় ব্যর্থতা, পাকিস্তান প্রধানমন্ত্রী হিসাবে মার্কিন ঘনিষ্ঠতা, কখনো কখনো আপোষকামী রাজনীতি। কিন্তু একজন রাষ্ট্রনায়ককে বিচার করতে হয় তার সময় ও পরিস্থিতির আলোকে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একাধারে দূরদৃষ্টি, সাহসী, বিতর্কিত কিন্তু অপরিহার্য। তিনি ছিলেন একটি অসমাপ্ত ইতিহাসের রূপকার, যে ইতিহাস শেষ পর্যন্ত পূর্ণতা পায় বাংলাদেশ রাষ্ট্রের মাধ্যমে। শুধু একজন মানুষের নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের গল্প। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।